নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে 12ই মার্চ। সেদিনই স্পিকার নির্বাচন। 14 এপ্রিলের আগে বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু নির্দেশনা প্রধানমন্ত্রীর। জ্বালানিতে বিনিয়োগে সৌদির প্রতি আহ্বান। জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় হস্তক্ষেপ মানবে না চীন। এবং প্রত্যাহার হচ্ছে আওয়ামী লীগ আমলের 1006টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। পুলিশের শীর্ষ পর্যায়ে আসছে কিছু পরিবর্তন। 12ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিনে নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। গেল 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এক প্রার্থীর মৃত্যুর ঘটনায় বাকি রয়েছে শেরপুর 3 আসনের ভোট। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2টি আসনে বিজয়ী হওয়ায় ছেড়ে দিতে হয় বগুড়া 6 আসনটি। এই 2 আসনে আগামী 14 এপ্রিলের আগেই ভোট হবে বলে জানান কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের গ্যাজেট 90 দিনের মধ্যে হবে জানিয়ে শিগগিরই তফসিল দেওয়ার কথাও জানান। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধহয় বাইদ ইসলাম শুরু করে দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে 90 দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশাল্লাহ করব। এদিকে 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতিকে অনুরোধ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন সেই মতে। এটা হচ্ছে 12 তারিখে মার্চে সেই অধিবেশনে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনে রদবদলের কথাও জানান মন্ত্রী। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কিভাবে দ্রুত চালু করা যায় তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার সকাল 9টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদিনের কর্মব্যস্ত কর্মসূচি শুরু হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাতের মধ্য দিয়ে। পরে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। বাংলাদেশ সৌদি আরব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গণমাধ্যমকে এসব বিষয়ে জানান তার উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে থার্ড টার্মিনালের অগ্রগতি এবং কিভাবে দ্রুততম সময়ে চালু করা যায় তা নিয়ে আলোচনা হয়। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। দুপুরের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসও দেখা করেন তারেক রহমানের সাথে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথেও একাধিক সাক্ষাতের পাশাপাশি প্রশাসনিক ও সচিবালয়ের নানা কাজের গতি আনতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় চীন, ভারত ও পাকিস্তান। দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনাররা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক এই অঞ্চলের মানুষের উপকারের জন্য। এই সম্পর্ক তৃতীয় কোনো দেশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়। রবিবার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা নতুন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং আশাবাদী জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে তার দেশ। China supports Bangladesh in pursuing its Bangladesh First policy. নতুন সরকারের বাংলাদেশ ফার্স্ট নীতি আমরা সমর্থন করি। তিস্তা প্রকল্প নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি আমরা। আজও সে প্রসঙ্গ উঠেছে। আশা করি বাংলাদেশ ইতিবাচক সাড়া দেবে। রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কারো হস্তক্ষেপ মানবে না বেইজিং। আমাদের সহযোগিতা চীনের সম্পর্ক বাংলাদেশ অথবা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক। আমরা এই অঞ্চলের মানুষের লাভের কথা ভাবি। অন্য কোনো দেশ এই সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাইকমিশনার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দিল্লির আকাঙ্ক্ষার কথা জানান তিনি। জানান, ভিসা সহ সব বিষয়েই আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে। এর মধ্যে ভিসা চালুর বিষয়টিও রয়েছে। সাপোর্ট ডেমোক্রেটিক, প্রোগ্রেসিভ and inclusive Bangladesh. এরপর সৌজন্য সাক্ষাতে আসেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এর আগে সকালে সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত সরকারের 17 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসছে। বিশেষ উদ্যোগ নিলেও জ্বালানি খাতে চুরি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। ঢাকা চট্টগ্রাম পাইপলাইন ও ফতুল্লা ডিপোর পর এবার উধাও হলো 14.25 কোটি টাকার ক্রুড অয়েল। এ ঘটনায় ইস্টার্ন রিফাইনারি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের অভিযানের পর অনুসন্ধানে নেমেছে দুদক। জ্বালানি তেল আমদানি ও সরবরাহের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জ্বালানি তেলের হিসাব ও ট্যাঙ্ক ক্যালিব্রেশনের গরমিল, মজুদে জালিয়াতি সহ একের পর এক তেল চুরির ঘটনা পুরো খাতকে করেছে প্রশ্নবিদ্ধ। গেল বছরের 24শে মার্চ আরব আমিরাত থেকে 1,09,741 টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসে জ্বালানি তেলবাহী জাহাজ নর্ডিক স্কেয়ার। একই বছরের 4 অক্টোবর 99,893 টন ক্রুড অয়েল নিয়ে আসে নর্ডিক ফ্রিডম নামের আরেকটি জাহাজ। জাহাজ থেকে খালাস করে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাঙ্কে নিয়ে গেলে ধরা পড়ে অস্বাভাবিক ঘাটতি। জাহাজ দুটিতে বিএল পরিমাপে 2,09,584.090 টন ক্রুড অয়েল ছিল, কিন্তু বাংলাদেশে আসার পর কুতুবদিয়া অ্যাঙ্করে যৌথ সার্ভেতে পাওয়া যায় 2,09,136.590 টন। পরে লাইটার জাহাজে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কে নেওয়ার পর শোর ট্যাঙ্কে পাওয়া যায় 2,07,221.946 টন। অ্যাঙ্কর থেকে শোর ট্যাঙ্কে পৌঁছানোর সময় 1,914.64 টন তেল কমে যায়।
বিপিসি ও বিএসসির হিসেবে প্রতি টন ক্রুডের সিআইএফ মূল্য 586.42 মার্কিন ডলার, প্রতি ডলার 123 টাকা হিসাবে কমে যাওয়া ক্রুড অয়েলের দাম প্রায় 13,81,00,000 টাকা। বিষয়টি জানতে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালককে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি। এদিকে জাহাজ মালিকের প্রাপ্য লাইটারেজ বিল বাবদ দাবি করা টাকা পরিশোধের জন্য বিপিসিকে চিঠি দিয়েছে বিএসসি। আমরা যে জয়েন্ট সার্ভেগুলো করি সেখানে সাপ্লায়ারের প্লাস আমাদের সার্ভেয়ার এবং ইআরএলের প্রতিনিধি থাকে, সেখানে যদি সঠিক হয় অন্য জায়গায় যে আবার তেলের পরিমাণ কমে যাওয়াটা এটা বিধিবদ্ধ না। অটোমেশন প্রক্রিয়া ও ফ্লোমিটার স্থাপন শেষ না হলে জ্বালানি তেল চুরি ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই তেল চুরির আইটি কারা কারা ভোগ করে সেটার উপর নির্ভর করে আদৌ এটা বন্ধ হবে কিনা। দুর্বৃত্তরা এটার সাথে যুক্ত এবং বিপিসির ভিতরে বাইরে এই সংযোগ আছে বলেই দমন করা যাচ্ছে না। বিপিসি সেক্টরে আমরা অটোমেশনের ব্যাপারে পদ্ধতিগত বিষয়গুলোকে অটোমেশনে নিয়ে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ইন্ডিভিজুয়ালি ড্যাশবোর্ডে সমস্ত তথ্য সবাই দেখতে পাবে। পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির সৌর ট্যাঙ্কে তেল নেওয়ার সময় কমে যাওয়া ঘটনায় তেলের পরিমাণ যৌথ সার্ভে প্রতিবেদন সহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চেয়েছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গাইবান্ধায় জাতীয় পার্টি দুর্গে এবার আঘাত হেনেছে জামায়াত ইসলামী। 91 ও 96 নির্বাচনে যেখানে জেলার 5টি আসনই দখলে ছিল জাতীয় পার্টির, সেখানে এবার 4টি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে দলটির প্রার্থীদের। 4টিতে বিপুল ভোটে জিতেছে জামায়াত, আর একটিতে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের মত, সময়ের সঙ্গে সঙ্গে আদর্শচ্যুতি, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণে জনসমর্থন কমেছে জাতীয় পার্টির। উত্তরের জেলা গাইবান্ধা একসময় জাতীয় পার্টির দুর্গ হলেও এবার নির্বাচনী ফলাফলে অনেকটা আত্মপরিচয় সংকটে হুসেইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার 5টি আসনের 4টিতেই জামানত বাজেয়াপ্ত হয়েছে দলটির প্রার্থীদের। গাইবান্ধা 1, 2, 3 ও 5 আসনে জয় পেয়েছে জামায়াত, আর গাইবান্ধা 4 আসনে জিতেছে বিএনপি। এর মধ্যে গাইবান্ধা 1 আসন ছাড়া বাকি 4টিতেই জামানত বাজেয়াপ্ত হয় জাতীয় পার্টির প্রার্থীদের। জাতীয় পার্টিকে একটা ইঞ্জিনিয়ারিং করে মেটিকুলাস ডিজাইনে হারিয়ে দিয়েছে। বিশেষ করে জাতীয় পার্টির যে আসনগুলোতে গত 50 বছরেও কেউ হারাতে পারেনি, সেই আসনগুলোতে হারিয়ে দিয়েছে। গোটা গাইবান্ধা জেলায় জাতীয় পার্টির একটি চরম ভরাডুবি হয়েছে, যেটি আমরা মনে করি যে জাতীয় পার্টির যদি বিচক্ষণ বা সঠিক সিদ্ধান্ত নিত তাহলে হয়তো বিগত দিনের ধারাবাহিকতা সঠিক থাকতো। জামায়াত নেতারা বলছেন, তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজির অভিযোগ না থাকায় ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের সমর্থন এবার দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ছিল বলেও জানান তারা। এই এলাকার মহিলারা তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছে। মানুষ চাইছে যে আসলে দুর্নীতি বা সন্ত্রাস, চাঁদামুক্ত একটা দেশ গড়ার জন্য। এটার কারণেই আমাদের 4টে আসন পেয়েছি। আর বিএনপি নেতারা বলছেন, দরিদ্র ও নিরক্ষর ভোটারদের ধর্মের ভয় দেখিয়ে অনৈতিকভাবে ভোটে জিতেছে জামায়াত। ভবিষ্যতে এই আসনগুলোতেও বিপুল ভোটে জয় পাবে বিএনপি। আমি মনে করি গাইবান্ধায় 4টি আসনে যারা নিম্ন আয়ের মানুষ ধর্মের দোহাই দিয়ে অনৈতিক লেনদেনের মাধ্যমে তাদের ভোটটি তারা ভিন্ন খাতে প্রবাহিত করেছে। 1991 ও 96 সালের নির্বাচনে জেলার 5টি আসনে জয় পেয়েছিল জাতীয় পার্টি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আদর্শচ্যুতি, সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব সংকটের কারণে দলটি ধীরে ধীরে জনসমর্থন হারিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রত্যেক দলের একটা আদর্শ থাকে, সেই আদর্শটা এরশাদের দলের আর নাই। প্রত্যেকেই জামানত বাজেয়াপ্ত হয়েছে এবার। এটা একটা অস্বাভাবিক ঘটনা না, এটি স্বাভাবিক ছিল, কিন্তু খুব দেরিতে হলো। এবারে নির্বাচনে গাইবান্ধায় 40 জন প্রার্থীর মধ্যে বিভিন্ন দলের 28 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গত কয়েক বছর ধরে বরগুনা পৌর শহরের অধিকাংশ গভীর নলকূপ বিকল হয়ে পড়েছে। মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে। ফলে পানির চাহিদা মেটাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভর না করে বিকল্প পানির উৎস ব্যবহারের পরামর্শ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। শিগগিরই বিশুদ্ধ পানির ব্যবস্থা করার আশ্বাস পৌর কর্তৃপক্ষেরও।
বরগুনা পৌর শহরের আমতলারপাড় এলাকার বাসিন্দা নাজমুন নাহার রুবি বেগম নিজস্ব উদ্যোগেই প্রায় 25,000 টাকা ব্যয় করে স্থাপন করেন গভীর নলকূপ। যদিও সেই নলকূপ দিয়ে এখন উঠছে না সুপেয় পানি, তাই বাধ্য হয়েই তাকে 1 কিলোমিটার দূর থেকে রান্নার ও খাবারের পানি আনতে হচ্ছে। সাপ্লাইয়ের পানির স্তর নিচে নেমে গেছে, এই জন্য আমরা পানি পাই না। হাজার হাজার টাকা দিয়ে আমরা কল উঠাই, কিন্তু কাজ হয় না। এই পরিস্থিতি পুরো পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতেও। বরগুনার পৌর এলাকায় গভীর নলকূপ রয়েছে 600-রও বেশি, যার অধিকাংশই বিকল। কোনোটি দিয়ে পানি আসলেও তা খাওয়ার অনুপযোগী। বিশুদ্ধ পানির খোঁজে তাই বাধ্য হয়েই দূর দূরান্তে ছুটছেন স্থানীয়রা। কেউ কেউ ব্যবহার করছেন পুকুরের পানিও। আমরা একটা পৌরসভার মধ্যে থাকি, কিন্তু পৌর সুযোগ সুবিধা এটার কোনো কিছুই আমরা ভোগ করতে পারি না। অনেক কষ্ট আমাদের অনেক কষ্ট। এখানে সাপ্লাইয়ের পানি ছাড়া আর অন্য কোনো পানি নেই। আমরা চাই একটু সহযোগিতা করুক, আমাদের পানি দেওয়ার ব্যবস্থা করুক। বরগুনা পৌরসভার 60,000-এরও বেশি মানুষের জন্য দিনে প্রয়োজন 40 লাখ লিটার পানি, কিন্তু নলকূপগুলো দিয়ে উত্তোলন করা হয় 76 লাখ লিটারের মতো। এভাবে দীর্ঘদিন বাড়তি পানি উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পানি যদি আমি তুলতেই থাকি আর স্তরে পানি না পৌঁছায়, যেমন পলিথিনের বাধায় যায় না, এরপরে আপনার অতি খরা যদি হয়, তাহলে তো পানি সংকট একসময় হতেই পারে। এদিকে বিশুদ্ধ পানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। আমরা যদি এখানে সকল পরিবারকে নিরাপদ পানির ব্যবস্থা করতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে। আমরা শীঘ্রই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেব। শিগগিরই সুপেয় পানির ব্যবস্থা নিয়ে এ সংকট থেকে মুক্তি দেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। শাহওয়াজিয়া রহমান, ডিবিসি নিউজ।